দেখো, আমাদের এনইটি মেডিকেলের জন্য প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে জীবজগৎ, লিভিং ওয়ার্ল্ড। এই চ্যাপ্টারটার আমাদের যে নতুন সিলেবাস এনইটির জন্য সেটা শুরু হয় জীবজগতের বৈচিত্র্য এই পার্টটা দিয়ে। তার আগে আমরা খুব শর্টে একটুখানি আলোচনা করে নেবো যে সজীব যে বস্তুকে নিয়ে তো জীবজগৎ তৈরি, এবং তাদের সজীব ব্যাপারটা কি সেটা সম্পর্কে একটু আইডিয়া। দেখো, আমাদের এই জীব জগৎ খুব বিস্ময়কর, মানে যেখানে বিভিন্ন রকমের জীবেরা আছে, একই রকমের নয়। আর এই সজীব বস্তু, তাদের মধ্যে আবার বিভিন্ন ধরনের বৈচিত্র্য আছে। সজীব বস্তুর সঙ্গে জড় বস্তুর একটা পার্থক্য আছে। এই পার্থক্যগুলো আমাদের পড়েওছি আমরা ছোটবেলায়। আর আমাদের জীবনের প্রয়োজনীয়তা কি, বা সজীব বস্তুগুলোর গুরুত্বই বা কি। দেখবে, সজীব বস্তু বললে তার মধ্যে কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। যেমন তাদের বৃদ্ধি হয়, তারা প্রজনন করতে পারে, তারা পরিবেশের থেকে সংবেদন গ্রহণ করতে পারে, বা তারা উপযুক্ত পরিবেশেও একটা, মানে উপযুক্ত কোনো একটা স্টিমুলাস দিলে তারা সাড়া দিতে পারে। তাদের মধ্যে বিপাক ক্রিয়া হয়, তাদের মধ্যে তারা স্বপ্রজননশীলতা ধর্ম আছে, স্বসংগঠিত হওয়ার ক্ষমতা তাদের মধ্যে, প্রত্যেকটা কোষ আছে, তাদের উদ্ভবেরও ক্ষমতা আছে, মানে তাদের মধ্যে ইভলিউশন বা অভিব্যক্তি হয়। এইগুলোই আমাদের সজীব বস্তু, মানে এটা আমরা বুঝি। কিন্তু এই সজীব বস্তু সম্পর্কে পড়ার পর আমরা পরের টপিকটা চলে আসবো, সেটা হচ্ছে এই জীব জগতের বৈচিত্র্য। প্রথমে, জীব বৈচিত্র্য কথাটার মানে কি। আলাদা ধরনের গাছ ও প্রাণী এখানে আমাদের আছে, সবাই এক একটা প্রজাতি। যেমন আমরা হোমো সেপিয়ান্স সেপিয়ান্স বলে আমাদের প্রজাতিটার নাম। এরকম বিভিন্ন ধরনের প্রজাতিরা আমাদের সঙ্গে আছে। আমরা যদি একটা বেড়ালের কথা ভাবি, ফেলিস ডোমেস্টিকাস, ফেলিস কনক্লিউলার, এগুলো বিভিন্ন রকমের, মানে একটা বিড়াল। কনকিউলার একটা প্রজাতি, আর ফেলিস ডোমেস্টিকাস ওটা একটা আলাদা প্রজাতি। আমাদের বাড়ির সারাউন্ডিংসে যেটা থাকে সেটা হচ্ছে ডোমেস্টিকাস বলে প্রজাতিটা। অর্থাৎ আজকে পর্যন্ত আমরা 1.7 to 1.8 মিলিয়ন প্রজাতির সন্ধান পেয়েছি। আমি তোমাকে পড়াতে পড়াতে কিছু ইম্পর্টেন্ট তথ্যগুলো বলবো, যেগুলো কিন্তু এমসিকিউ পাওয়ার জন্য ইম্পর্টেন্ট। এগুলো এনসিইআরটির বই থেকেই আমাদের জানতে হবে, এই ইনফরমেশনগুলো এনসিইআরটি থেকেই নিতে হবে, অন্য কোথা থেকেও নয়। আমরা একটা ছোট্ট যদি খাতা তৈরি করতে পারি, সেখানে ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলো একটু যদি লিখে রাখতে পারি, তাহলে আমাদের আমাদের এন্ট্রান্সের জন্য খুব সেটা কার্যকরী হবে। তাহলে এখন পর্যন্ত আমরা কত জেনেছি? 1.7 থেকে 1.8 মিলিয়ন। আমরা এই জীব বৈচিত্র্য, আমাদের জীবের সংখ্যা এবং ধরন বিভিন্নতা, অনেক বিভিন্ন ধরনের জীবের আছে। তাই তো অনবরত নতুন নতুন জীবের শনাক্তকরণ হচ্ছে। তাও পৃথিবীতে আমাদের এখনো অনেক জীব আছে যারা এখন আমরা আবিষ্কার করতে পারিনি, না বাবা তাদের চিনতেও পারিনি। তাদের সম্পর্কে আমাদের জানতে হবে। জানছিও। পৃথিবীতে কোটি কোটি ধরনের উদ্ভিদ এবং প্রাণী রয়েছে, তাদের মধ্যে খুব অল্প সংখ্যকই আমাদের আজকে জানা হয়েছে তাদের সম্পর্কে। আর এই জীব বৈচিত্র্য নিয়ে যারা পড়াশোনা করে তাদের ট্যাক্সোনমিস্ট বলে। তারা এইসব জীবকে শনাক্তকরণ করে, তাদের নামকরণ করে। হ্যাঁ, যেমন আমাদের নাম হোমো সেপিয়ান্স, বিজ্ঞানসম্মত নামটাই কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা নিয়েও আজকে আমি তোমায় বলবো। তাহলে নামকরণ একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমাদের অসংখ্য এত জীব আছে। যদি তোমাকে নামকরণ না করা হয়, তাহলে আমরা বুঝবো কি করে, তাকে চিনবই বা কি করে। আমরা যদি একটা স্কুলে যাই, দেখবো ওখানে প্রায় 1000 জন স্টুডেন্ট আছে, আমরা যদি নাম না ধরি, একই ড্রেস পরে থাকি, তাহলে আমরা চিনতেই পারবো না সঠিক। সেই জন্য নামকরণটা খুব ইম্পর্টেন্ট। সজীব বস্তুর একটা সাধারণ নাম থাকে, কিন্তু সাধারণ নাম নিয়ে অনেক ডিফিকাল্টিস বা প্রবলেম ক্রিয়েট হয়। কারণ আমরা যদি বলি একটা আম সম্পর্কে বলি, মনে করো আমরা আমেরিকায় গেছি, গিয়ে একটা আম সম্পর্কে কথাবার্তা বলছি। আমের বিভিন্ন নাম হয়, দেখবে মালদার আম বা ফজলি আম, ন্যাংরা আম। কিন্তু এইগুলোকে দিয়ে যদি আমরা ওখানে গিয়ে কথা বলতে যাই, আমেরিকা, কেউ বুঝতে পারবে? তারা কনফিউজ হয়ে, আমরা কি বলছি তারা কিছু বুঝতে পারবে না। যদি আমরা বিজ্ঞানসম্মত নাম বলি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তাহলে কিন্তু সেটা সবাই বুঝতে পারবে। তার কারণ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম আমের। তাহলে সারা পৃথিবীতে একটি নির্দিষ্ট দ্বীপ একই নামে পরিচিত হতে পারে। সেই জন্যই নামকরণের বা বিজ্ঞানসম্মত নামকরণের আমরা গুরুত্ব দিচ্ছি। জীবটির বৈশিষ্ট্যগুলি সঠিকভাবে বর্ণিত হয়। আমাদের প্রথম কোনো নামকরণ করতে গেলে তার আগে আমাদের কি কাজ আছে? কোনো একটা জীব হয়তো আমরা কোনো একটা জঙ্গল বা বনে গিয়ে শনাক্তকরণ করলাম, মনে হলো এটা একটু অন্য ধরনের নতুন জীব একটা। তখন আমাদের প্রথম কি হবে? জীবটার প্রথমে বৈশিষ্ট্যগুলোকে আমাদের সঠিকভাবে জানতে হবে। কারণ এমনও তো হতে পারে সেই জীবটা আগে আগে ছিল, আমরা নামকরণ হয়েও গেছে, তাহলে তো ভুল কাজ হয়ে যাবে, সেটা তো করে লাভ নেই।
সেই জন্য বৈশিষ্ট্যগুলিকে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের জানতে হবে, তারপর সেগুলোকে শনাক্তকরণ করেও জানতে হবে হ্যাঁ এটা একটা নতুন জীব, তারপর আমাদের নামকরণ করতে হবে। এই হচ্ছে আমাদের নামকরণের পদ্ধতিটা। এখান দিয়েও আমাদের একটা এমসিকিউ কোশ্চেন আসতে পারে এই যে পরপর ব্যাপারগুলো। এবার এইখানটা একটা এমসিকিউ এর জন্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেগুলো আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাকে এমসিকিউ বলে লিখে দিচ্ছি পাশে, খাতায় নোট করে রাখবে। যেমন আমরা দুটো অর্গানাইজেশনের নাম আমাদের জানতে হচ্ছে, আইসিবিএন আর আইসিজেডএন। আইসিবিএন মানে ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, ফুল ফর্মটা ভেরি ইম্পর্টেন্ট। এরা কার নামকরণ করে? বোটানি মানে উদ্ভিদের নামকরণ করে। আইসিজেডএন মানে প্রাণীর কথা বলা হচ্ছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, যারা প্রাণীর নামকরণ করে। তাহলে এই দুটো আমাদের এমসিকিউ আসবার জন্য ভেরি ইম্পর্টেন্ট, মানে কোনটা প্রাণীর নামকরণের জন্য, কোনটা উদ্ভিদের নামকরণের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে এই অর্গানাইজেশন গুলো দেয় বিজ্ঞানসম্মত নেম, তাকে আমরা বলি সাইন্টিফিক নেম। তাহলে প্রতিটি জীবের একটি মাত্র নামকেই এখানে সুনিশ্চিত করা হয়। যেমন এত বিভিন্ন ধরনের মানুষ হতে পারে, আমেরিকার মানুষ, রাশিয়ান মানুষ, কিন্তু সবার বিজ্ঞানসম্মত নাম হোমো সেপিয়ান্স। পৃথিবীতে যে কোনো প্রান্তের মানুষ এই বর্ণনার সাপেক্ষে একই নামে ওই নির্দিষ্ট জীবকে চিনতে সমর্থ হয়। সেই উদ্দেশ্যেই আমরা বলবো বিজ্ঞানসম্মত নাম। একটা নামেই সারা পৃথিবীর লোক তাকে চিনতে পারছে। এরপর আসবো আমরা দ্বিপদ নামকরণ। কিন্তু আমি তোমাকে বারবার বলতে গিয়ে বলছি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, বলছি হোমো সেপিয়ান্স, বলছি না এই কথাগুলো, মানে এর মধ্যে দুটো অংশ আছে, অর্থাৎ দুটি পদের সমন্বয়ে গঠিত হচ্ছে এটা। যেমন একটা হচ্ছে হোমো আর একটা হচ্ছে সেপিয়ান্স। প্রথমটার হচ্ছে গণগত নাম বলছি, মানে হোমোটা হচ্ছে গণগত নাম, আর এখানে দ্বিতীয় পদটি মানে সেপিয়ান্সটা হচ্ছে প্রজাতিগত নাম। দুটো নাম আমরা এখানে বুঝতে পারলাম। তাহলে দ্বিপদ নামের গুরুত্বটা আসছে দুটো পদ থাকবার জন্য। এটা একটা কোশ্চেন আসতে পারে এমসিকিউ এর। কিন্তু এর থেকে আর একটা ভালো কোশ্চেন, যেটা দ্বিপদ নাম কোন বিজ্ঞানী করেছিলেন। আর ক্যারোলাস লিনিয়াস বলে বিজ্ঞানীর কথা আসবো, তিনি করেছিলেন এই দ্বিপদ নামকরণ। আর আমাদের এই এনইটি এক্সামের জন্য দেখো, বোর্ড এক্সাম যখন করতে হয় তখন বোর্ডের রিলেটেড কিছু বই আমরা পড়তে হয়, আর মেডিকেল এন্ট্রান্সের জন্য যখন আমরা পড়বো তখন কিন্তু শুধুমাত্রই এনসিইআরটির বই পড়তে হবে, অন্য কোনো বই পড়লে কিন্তু হবে না। তার কারণ এনসিইআরটির বই থেকেই আমাদের কোশ্চেন আসবে, অন্য বই থেকে নয়। তাহলে ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণ করেছিলেন, এটা আমাদের এমসিকিউ আসবার একটা জায়গা। তাহলে এই যে পয়েন্টগুলো আমি পাশে এমসিকিউ লিখে দেবো, সেটা তোমাকে আলাদা করে একটা খাতায় ছোট্ট ছোট্ট করে লিখে নিতে হবে। এরপর নামকরণের কিছু সার্বজনীন নিয়মাবলী আছে, মানে কোন পদ্ধতিতে আমরা নামকরণ করব। এটাকে বলা হয় দ্বিপদ নামকরণের একটা পদ্ধতি বা রুলস, যেটাকে মেনে নামকরণ করতে হয়। প্রথম হচ্ছে বৈজ্ঞানিক নেম ল্যাটিন শব্দে লিখতে হয়, মানে এটাও একটা এমসিকিউ আসবার কোশ্চেন তাহলে এলো, ল্যাটিন শব্দে লিখতে হবে। এবং যখন সেটা দেখবে প্রিন্টেড থাকে সেটা বাঁকা হরফে হয়, ইটালিক্স যেটা আমরা বলি। এখানে আমি তোমাকে সঙ্গে সঙ্গে আম গাছের বিজ্ঞানসম্মত নেম দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। প্রথম শব্দটি এখানে গণকে রিপ্রেজেন্ট করছে, আর দ্বিতীয় শব্দটি এখানে প্রজাতিকে রিপ্রেজেন্ট করছে। তাহলে গণ, তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকার মধ্যে ম্যাঙ্গিফেরাটা কি হবে? গণ, আর ইন্ডিকাটা কি হবে? প্রজাতি বা স্পিসিস, রাইট? এখানে পড়তে গেলে আমাদের কিছু কিছু ইংলিশ ওয়ার্ড গুলো কিন্তু মনে রাখতে হবে। কিন্তু আমরা যখন খাতায় লিখবো সেই সময় কিভাবে লিখবো? দুটি পদকে আমরা আলাদা আলাদা ভাবে নিম্নলিখিত করব, আলাদা আলাদা ভাবে নিচে লিখব। ছাপার সময় আমরা বাঁকা হরফে তাকে ছাপতে হবে। দেখবে বইতে আমরা যখন দেখি সেই নামকরণ হয় বিজ্ঞানসম্মত নাম, তখন দেখবে ইটালিক্সে বা বাঁকা হরফে লেখা হয়। গণগত নামের নির্দেশক প্রথম শব্দটি বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হয়। যেমন আমি তোমাকে ম্যাঙ্গিফেরার এমটাকে আমি কি দেখাচ্ছি এখানে? বড় হাতে দেখতে পাচ্ছি। প্রজাতি নামের মানে ইন্ডিকা নামের প্রথম ওয়ার্ডটা স্মল আই দিয়ে অর্থাৎ ছোট হাতের অক্ষরে লিখতে হবে। যে বিজ্ঞানী প্রথম এটাকে বর্ণনা করেছেন সেটাকে আমরা প্রজাতি নামের শেষে লিখতে হবে। যেমন আমরা যদি এখানে LINN লিখে দিই, তার মানে কি এটা বিজ্ঞানী লিনিয়াস এই নামকরণটা করেছিলেন। এটা সাধারণ সময় এটা দরকার লাগে না, কোনো বিশেষ সময় মনে করো এটা দিতে হয়।
তাহলে এই নামকরণের সূত্রাবলী বা নিয়মাবলী থেকেও আমরা কিন্তু অনেকগুলো এমসিকিউ এর পার্ট পেতে পারি এখানে। এবার আমরা পরবর্তী যেটা বলবো ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ, অর্থাৎ একটি পদ্ধতি যার সাহায্যে কোনো কিছু তার উপযুক্ত ক্যাটাগরিতে রাখা যায়। মানে আমরা যখন দেখবে কোনো আমি তোমাকে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকার কয়েন দিয়ে দিলাম, তোমায় বললাম ওটাকে শ্রেণী বিভাগ করে দাও। তুমি তখন কি করবে, 1 টাকার কয়েনগুলোকে একটা জায়গায়, 2 টাকার কয়েনগুলোকে, 5 টাকার কয়েনগুলোকে এইভাবে রেখে দেবে। অর্থাৎ তুমি শ্রেণী বিভাগ করবে, কোনো কিছুর উপযুক্ত ক্যাটাগরিতে রাখবে। এইভাবে আমরা জীবগুলোকেও নির্দিষ্টভাবে শ্রেণী বিভাগে রাখতে পারি। কারণ এত জীব আছে, তাদের যদি শ্রেণীবিভক্ত না করি তাহলে তো আমরা বুঝতে পারবো না খুব ইজিলি। এখানে একটা ট্যাক্সা বলে কথা আসছে, যেখানে বৈজ্ঞানিক পরিভাষায় এটা এক একটা দলকে বোঝায়। যেমন কুকুর, স্তন্যপায়ী প্রাণী, এগুলো এক একটা ট্যাক্সা। পর্যবেক্ষণযোগ্য বস্তুর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই আমরা শ্রেণীবিন্যাস করি। অর্থাৎ কোনো জীবকে আমরা বললাম তুমি এই শ্রেণী বিভাগে পড়ো, তুমি 2 টাকার কয়েনকেই স্বাভাবিকভাবে যদি চিনতে হয় তাকে দেখে তুমি চিনতে পারবে। বা তোমার পাড়ার যে বেড়াল থাকে, তোমার বেড়ালকে দেখে তুমি চিনতে পারবে এর মধ্যে এই এই বৈশিষ্ট্যগুলো আছে, তাই না? তাহলে এই অর্থাৎ পর্যবেক্ষণযোগ্য বৈশিষ্ট্য। পর্যবেক্ষণযোগ্য বৈশিষ্ট্য মানে যেখানে তাকে দেখে তুমি চিনতে পারবে, পর্যবেক্ষণ করতে পারবে। বোঝা গেল? এরপর আমরা চলে আসবো ট্যাক্সোনমি বা ট্যাক্সোনমির ব্যাপারটা কি। এইগুলো তোমার বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে সমস্ত জীব যখন বিভিন্ন ট্যাক্সাতে আমরা বিন্যস্ত করা যেতে পারে। মানে আমাদের সমস্ত জীবকে আমরা নির্দিষ্ট একটা ট্যাক্সাতে যখন বিভক্ত করব, তখন যে বিদ্যার মধ্যে বা যে সায়েন্সের মধ্যে এটা করা হবে সেটাকে আমরা বলবো ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি করতে গেলে আমাদের আধুনিক বিন্যাসবিধি অধ্যয়নের ভিত্তি। দেখো, বিন্যাস বিধি আমরা বিভিন্ন ভাবে করতে পারি। যেমন এক সময় আমরা যদি উদ্ভিদকে ভাবি, উদ্ভিদকে বিন্যাস করতাম কার উপর বেশ করে, হয়তো সেটা তার দৈর্ঘ্যের উপর বেশ করে, মানে গুল্ম জাতীয় উদ্ভিদ, বিরুৎ জাতীয় উদ্ভিদ, এইগুলো। কিন্তু এখন আমরা উদ্ভিদ জগতের ক্লাসিফিকেশন অন্যভাবে করি। কিন্তু আধুনিক বিন্যাসবিধির ভিত্তিগুলো কি কি, কার উপর বেস করে করা হয়? 1 নম্বর, বাহ্যিক এবং আভ্যন্তরীণ গঠনের উপর, জীব বা কোষের গঠনের উপর। কোষটা প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই জীবটা কিভাবে বিকাশ প্রাপ্ত হয় সেটার উপর বেস করে। বা বাস্তুতান্ত্রিক তথ্য, মানে সেই জীবটা বাস্তুতান্ত্রিক তার পজিশনটা কি, বা ইকোসিস্টেমে তার কি অংশগ্রহণ আছে, এর ওপর আমরা ট্যাক্সোনমিক্যাল ভিত্তিগুলো। এইভাবেই আমরা তার বিবরণ পাই, বিবরণের পর শনাক্তকরণ করি, তারপর তাকে গোষ্ঠীভুক্ত করার পর তাকে আমরা নামকরণ করি। তাহলে কোনো একটা এমসিকিউতে আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ এগুলোকে লিখতে পারি, রাইট? তাহলে ট্যাক্সোনমিক্যাল ভিত্তি এবং ট্যাক্সোনমির মধ্যে এইসব অংশগুলো আসবে। পূর্ববর্তী শ্রেণীবিন্যাসে বিভিন্ন জীবের বাহ্যিক বা ব্যবহারিক দিকের উপর ভিত্তি করে তৈরি ছিল, কিন্তু সিস্টেমেটিক্স এর ক্ষেত্রে আমরা দেখব বিভিন্ন ধরনের সজীব বস্তু এবং তাদের বৈচিত্র্য সম্পর্কে পারস্পরিক সম্পর্ক বিষয়ে জানা এবং অধ্যয়নের সেই শাখা, তাকে আমরা সিস্টেমেটিক্স বলবো। অর্থাৎ সিস্টেমেটিক্স এর মধ্যে আমরা কি করছি, আমরা এত জীব আছে, এত জীবগুলোর মধ্যে তাদের মধ্যে বৈশিষ্ট্য কি আছে বা তাদের মধ্যে কি সম্পর্ক আছে। আমরা যদি একটা উদ্ভিদ, একটা হরিণের কথা বলি, এদের মধ্যেও একটা খাদ্য খাদক সম্পর্ক আছে। একজনরা হচ্ছে প্রডিউসার বা উৎপাদক উদ্ভিদ, আর আমাদের প্রাথমিক খাদক হিসাবে হরিণকে আমরা ফেলতে পারি। মানে এই যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, দেখো তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে, সেটা আসে সিস্টেমেটিক্স এর মধ্যে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই হচ্ছে সিস্টেমেটিক্স এর পার্ট। লিনিয়াসের একটা বই সিস্টেমা নেচারি, কোশ্চেন আসার খুব ভালো ইম্পর্টেন্ট জায়গা। এখানে আমরা কি করি, মনে করো সিস্টেমেটিক্স করতে গেলে শনাক্তকরণ, নামকরণ, গোষ্ঠীভুক্তকরণ, তারপরেই সজীব বস্তুর বিবর্তনগত সম্পর্কগুলিও অন্তর্ভুক্ত রয়েছে এই লিনিয়াসের সিস্টেমা নেচারির মধ্যে, যার মধ্যে দিয়ে আমরা সিস্টেমেটিক্স করি। মানে এত জীব, তাদের যদি আমরা একটা সিস্টেমে যদি না বিন্যাস করি তাহলে সেটা হ্যাপাজার্ড হয়ে যাবে। সেটাই আমরা আলোচনা করি সিস্টেমেটিক্স এর মধ্যে, যার মাধ্যম দিয়ে আমরা কি করতে পারি, আহ তোমাদের নতুন ধরনের তাদের মধ্যে কোনো হয়তো বৈশিষ্ট্য খুঁজে পেতে পারি। এরপর আমরা পরবর্তী অংশটা দেখব ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি।
এই ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি কি আছে, শ্রেণীবিন্যাস দিয়ে প্রথম শুরু হচ্ছে। বলছে ক্রমপর্যায় সজ্জিত কিছু ধাপ সমন্বিত একটা সংগঠন, তাকেই আমরা বলবো ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি। দেখবো আমরা ছোটবেলায় পড়েছিলাম, সেখানে আজকেও সেটা পড়বো, সেখানে স্পিসিস, জেনাস, এইগুলো সব আসে। হ্যাঁ, এখানে প্রতিটি ধাপকে এক একটা স্তর বা ক্যাটাগরি বলা হয়ে থাকে। আমি তোমাকে সেই ধাপগুলো দেখাবো। ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি বা হায়ারার্কি বলে সেই সব স্টেপস গুলোকে। একদম সব থেকে ঊর্ধ্বে যদি তুমি দেখবে কিংডম বা রাজ্য থাকলো, হ্যাঁ, এখানে আমরা তারপরে ফাইলাম থাকলো, তারপর তোমার ক্লাস থাকলো, ও অর্ডার থাকলো বর্গ যেটা, তারপর ফ্যামিলি থাকলো, তারপর জেনাস, একদম স্পিসিস থাকলো। এই যে আমরা সিরিয়ালি তোমাকে ব্যাপারটাকে বললাম, স্টেপ বাই স্টেপ, এইগুলোকে আমরা ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি বললাম। এর মধ্যে তোমার বর্গ এলো, মানে ফ্যামিলি এলো, জেনাস এলো, স্পিসিস এলো, এগুলো প্রত্যেকটা ক্যাটাগরি এক একটা। এইগুলোকে আমরা বলি শ্রেণীবিন্যাসের একক। অর্থাৎ ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কির মধ্যে আমরা যখন আলোচনা করব এক একটি স্তরকে উপস্থাপন করে, প্রতিটি স্তরকে আমরা কি বলবো, ট্যাক্সন বলবো। এবং ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিকে একসঙ্গে আমরা কি বলবো, সবগুলোকে একসঙ্গে ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি। তাহলে এক একটা স্তরকে কি বলছি আমরা, ট্যাক্সন, ফ্যামিলি, ট্যাক্সন। আর কিন্তু যদি সবগুলোকে একসঙ্গে কি বলবো, ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি। এটা আমাদের কনসেপ্ট রাখতে হবে। তাহলে ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি গুলো মানে একবারে একটা স্বতন্ত্র এমন জীবগোষ্ঠীকেই বোঝায়। যেমন আমি তোমায় বলি সেপিয়ান্স, এটা একটা নির্দিষ্ট জীবগোষ্ঠীকেই বোঝায়। আমি যেমন বললাম ফেলিস ডোমেস্টিকাস, একটা নির্দিষ্ট বেড়ালের প্রজাতি, তাকেই বোঝানো হচ্ছে এখানে। অর্থাৎ যারা শুধুমাত্র জীবের দৈহিক সাদৃশ্যের ভিত্তিতে গঠিত জীবগোষ্ঠী কিন্তু নয়, তাদের মধ্যে আরো জেনেটিক্যাল বৈশিষ্ট্যও আছে। যেমন কিছু বাহ্যিক বৈশিষ্ট্য এখানে গুরুত্বপূর্ণ। আমরা কীট পতঙ্গকে 3 জোড়া সন্ধির উপাঙ্গ রয়েছে এর উপর বেস করে একটা নির্দিষ্ট শ্রেণীতে বিন্যস্ত করতে পারি। তাহলে ট্যাক্সন হচ্ছে শ্রেণীবিন্যাসের এক একটা একক। এক একটাকে আমরা ট্যাক্সন বললাম, আর পুরোটাকে কি বললাম, ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি। ট্যাক্সোনমিক্যাল, এই যে তোমাকে হায়ারার্কি হচ্ছে এই পুরো জিনিসটা, এর মধ্যে কে কে আছে তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। সব থেকে উপরে কে থাকলো, রাজ্য। তারপরে কে থাকলো, পর্ব। তারপর কে থাকলো, শ্রেণী। তারপর কে থাকলো, বর্গ। তারপর কে থাকলো, গোত্র। তারপর কে থাকলো, গণ। তারপর থাকলো প্রজাতি। এইটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে। এর জন্য আমরা ইংলিশে একটা ট্রিক্স ইউজ করি, যাকে বলি কিডস প্রেফার, হ্যাঁ, কিডস প্রেফার ক্যান্ডি ওভার ফ্রেশ গ্রিন স্যালাড। এখানে এটা কি বলতে চাইলাম, এখানে কিডস বললাম, কিডস এর মানে কিংডমকে বোঝাচ্ছি, কে। কিডস কি করে, কিডস প্রেফার, প্রেফার মানে ফাইলাম, পি দিয়ে আসছে দেখো, ফাইলাম পি। কিডস প্রেফার কি করে, ক্যান্ডি মানে ক্লাস, মানে শ্রেণীকে বোঝাচ্ছে। কিডস প্রেফার ক্যান্ডি ওভার মানে অর্ডারকে বোঝাচ্ছি, ও ও। তারপরে কিডস প্রেফার ক্যান্ডি ওভার ফ্রেশ, এফ, ফ্যামিলিকে বোঝাচ্ছে। ফ্রেশ গ্রিন মানে জি, মানে জেনাস থেকে আসছে। স্যালেড মানে আসছে এস, তাই না? তাহলে এই জায়গাটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা সিরিয়ালি এই কনসেপ্টটা মনে রাখতে পারবো। কিডস প্রেফার ক্যান্ডি ওভার ফ্রেশ গ্রিন স্যালেড। তখন আমরা একটা মজার জিনিস দেখব, যে প্রজাতি হচ্ছে সর্বনিম্ন ক্যাটাগরি, সব থেকে নিচে আছে। সব থেকে ওপরে এখানে আমরা দেখতে পাচ্ছি রাজ্য। অর্থাৎ প্রজাতিগুলো অনেকগুলো প্রজাতি। যেমন আমি তোমায় বললাম ফেলিস ডোমেস্টিকাস, আর একটা হচ্ছে ফেলিস কনকিউলার, এটা দুটো প্রজাতি। এই দুটো প্রজাতি একসঙ্গে মিলে দেখো একটা ফেলিসের আন্ডারেই আসছে। মানে দুটো প্রজাতি বা তিনটে প্রজাতি বা চারটে প্রজাতি একসঙ্গে মিলিত হয়ে কি তৈরি করে, গণ। অনেকগুলো গণ একসঙ্গে মিলিত হয় কি তৈরি করে, গোত্র, ফ্যামিলি। তারপরে অনেকগুলো ফ্যামিলি একসঙ্গে মিলে অর্ডার, অনেকগুলো অর্ডার একসঙ্গে মিলে শ্রেণী, অনেকগুলো শ্রেণী একসঙ্গে মিলে পর্ব তৈরি করে। যেমন আমরা আমরা বলি, মনে করো আমরা ছোটবেলা পড়েছিলাম, আমরা ভার্টিব্রেটা, কর্ডেটস অ্যান্ড নন কর্ডেটস, এগুলো পড়েছিলাম না, ওইগুলো এক একটা ফাইলামের মধ্যে। আর এবার আমি কর্ডেটস মানে কর্ডাটা তোমার পর্ব, আর নন কর্ডাটা পর্ব, একসঙ্গে মিলে কি তৈরি হচ্ছে,
রাজ্য তৈরি হচ্ছে। কি রাজ্য? সেটা হচ্ছে প্রাণী জগৎ, হ্যাঁ, প্রাণী রাজ্য, এটা কিংডমের মধ্যে আসছে। এইভাবে আমাদের ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি রচিত হয়েছে। এবার এই ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কির প্রত্যেকটাকে আমরা কিন্তু বললাম ট্যাক্সন। ক্লিয়ার হলো জিনিসটা? এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার কিন্তু কিভাবে জীবকে বিভিন্ন ক্যাটাগরিতে স্থাপন করা হয় তার জন্য কি কিছু নিয়ম আছে? হ্যাঁ, এর জন্য জীব সম্পর্কে আমাদের সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে, যা জীব বা ভিন্ন ভিন্ন জীবের মধ্যে সদৃশ্য এবং বৈসাদৃশ্য শনাক্ত করতে সাহায্য করে। এইভাবেই আমরা করতে পারবো। তাহলে প্রথম আমরা সব থেকে নিচে কাকে দেখেছি? সেটা হচ্ছে প্রজাতি। ইংলিশে তাকে আমরা কি বলবো? আমরা স্পিসিস বলবো, রাইট? এ দেখো, মৌলিক সাদৃশ্যযুক্ত বেশ কিছু একক জীবের সমন্বয়ে গঠিত একটা দল, তাকে আমরা স্পিসিস বা প্রজাতি বলবো। যেমন ডোমেস্টিকাস, এটা একটা প্রজাতির নাম। এর মধ্যে কিছু নির্দিষ্ট টাইপের বিড়ালি থাকবে এর মধ্যে, কিন্তু তাদের মধ্যে কি বৈশিষ্ট্য থাকবে? স্বতন্ত্র তাদের বহিরাকৃতিগত আকৃতি থাকবে, মানে তাদের আকার আকৃতি একই রকমের হবে, এবং তাদের একই প্রজাতি থেকে অন্য প্রজাতিকে পৃথক করা যাতে খুব সম্ভব হবে। আমি বললাম ফেলিস কনকিউলার, ওটা আরেকটা প্রজাতি। অর্থাৎ ফেলিস কনকিউলার বাহ্যিক গঠন পুরো সেই সিংহের মতো। আর ফেলিস ডোমেস্টিকাস, মানে আমাদের সারাউন্ডিংস এর বেড়ালদের কথা তুমি চিন্তা করো, ওদের তো আর সেই সিংহের মতো সেই গায়ের বর্ণ নয়, মানে বহিরাকৃতি দুটো স্পিসিসের আলাদা হয়। অর্থাৎ স্বতন্ত্র তাদের মধ্যে বহিরাকৃতিগত পার্থক্যের ভিত্তিতে এক প্রজাতি থেকে অন্য প্রজাতিকে আমরা যেন পৃথক করতে পারি, তবে এই প্রজাতি তৈরি করার সার্থকতা আসবে। যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা মনে রাখতে হবে। এখানে ইন্ডিকাটা কাকে রিপ্রেজেন্ট করছে? আমের স্পিসিসের একটা নেমকে। সোলেনাম টিউবেরাসাম, এটা আলু বিজ্ঞান সম্মত নাম, এখানে টিউবেরাসামটা স্পিসিস নামকে রিপ্রেজেন্ট করছে। এখানে প্যান্থোরা লিও, সিংহ, সিংহ রেখে দেখো এই লিওটা, রাইট? মানুষের ক্ষেত্রে হোমো গণের অন্তর্গত সেপিয়ান্স প্রজাতি আসছে, সেজন্য আমরা হোমো সেপিয়ান্স এই কথাটা বলছি এখানে। তাহলে মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো সেপিয়ান্স, রাইট? এবার আমরা আগেও শিখেছি তোমাকে, অনেকগুলো স্পিসিস মিলে কি তৈরি হয়? গণ। অধিক সাদৃশ্য বৈশিষ্ট্য, এটা ভেরি ইম্পর্টেন্ট। অধিক, প্রথমে যদি স্পিসিস গুলো দেখো, স্পিসিস গুলো তো অনেকগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, কিন্তু যত উপরে অধিক সাদৃশ্য বৈশিষ্ট্য সম্পন্ন পরস্পর সম্পর্কযুক্ত কিছু প্রজাতি মিলে কি তৈরি হয়? গণ গঠিত হয়। যেমন ফেলিস ডোমেস্টিকাস আর একটা হচ্ছে ফেলিস কনকিউলার। এই দুটো ফেলিস কনকিউলার আর ডোমেস্টিকাস মিলে কোন হলো? ফেলিস বলে গণ বা জেনাসটা তৈরি হলো। এবং যেমন আলুর প্রজাতি আর বেগুনের প্রজাতি, আলু আর বেগুন তো আলাদা আলাদা, কিন্তু ওরা একটা গণের আন্ডারেই আসে, চলে না এর মধ্যে। আর একটা এনসিইআরটির বইতে যে এক্সাম্পল দিয়েছে আমরা শুধু সেইগুলোই মনে রাখবো, এটাই এনইটির অনেক সোজা ব্যাপার বোর্ডের থেকে। প্যান্থেরা লিও, প্যান্থেরা পার্ডিস আর প্যান্থেরা ট্রাইগ্রিস, তিনজনের লিও, পার্ডাস এবং টাইগ্রিস হচ্ছে তার স্পিসিস নেম বা প্রজাতি নেম। এই তিনটেই একটাই জেনাসের মধ্যে আসছে, সেটা হচ্ছে প্যান্থেরা। প্যান্থেরা তার গণের নামটাকে রিপ্রেজেন্ট করছে। এবার পরেরটা আসবো, অনেকগুলো গণ মিলে কি তৈরি হচ্ছে? গোত্র বা ফ্যামিলি। তাহলে কতগুলো পারস্পরিক সম্পর্কযুক্ত গণ নিয়ে গঠিত। জীবদের মধ্যে আমরা গণ প্রজাতির তুলনায় কম সাদৃশ্য রয়েছে, এটা একটু মনে রাখবো। জীবদের মধ্যে গণ প্রজাতির তুলনায় এদের মধ্যে কম সাদৃশ্য রয়েছে, কারণ এর মধ্যে আরো অনেক বিভিন্ন জীব চলে আসছে। যত উপরের দিকে উঠছি তত বিভিন্নতা জীবের সমন্বয়টা বেড়ে যাচ্ছে। যখন একটাই প্রজাতির কথা বলেছিলাম, তাদের মধ্যে মানে একক বৈশিষ্ট্য অনেক বেশি ছিল, একই ধরনের জীব ছিল। বা রাজ্য যদি বলি আমি, সেই রাজ্য মানে প্রাণী রাজ্য, তার মধ্যে তো অনেক বিভিন্ন টাইপের জীবরা আছে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে যদি কোনো গোত্র নির্ধারণ করতে হয় বা ফ্যামিলি নির্ধারণ করতে হয়, তখন তার অঙ্গজ, তার জননগত উভয় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তৈরি করতে হয়। এইটা কিন্তু এমসিকিউ আসবার আর একটা জায়গা। উদ্ভিদের ক্ষেত্রে আমরা গোত্র নির্ধারণ করতে গেলে আমরা তার অঙ্গজ বৈশিষ্ট্য এবং জননগত বৈশিষ্ট্য দুটোকেই আমরা সাহায্য নেব। এরপর উদ্ভিদের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়েছে দেখো, সোলেনাম, প্যান্থেরা
পিটুনিয়া আর ডাটুরা, এই তিনটেই একটা গোত্রের মধ্যে আসে, যেটা হচ্ছে সোলানেসির মধ্যে। প্রাণীর ক্ষেত্রে প্যান্থেরা, একটু আগে দেখছিলাম প্যান্থেরাটা একটা গণের নাম, ফেলিস, এই দুটো তো আলাদা আলাদা গণ হয়ে গেল। তাহলে একটাই কিন্তু তোমার দেখো গোত্রের মধ্যে আসে, হচ্ছে ফেলিডির মধ্যে, রাইট? কুকুরের গোত্র কিন্তু আলাদা, তার নাম হচ্ছে ক্যানিডি। সেজন্যই দেখো বাঘের সঙ্গে বেড়ালের গোত্র মিলে যাচ্ছে, তাই না? আর বলি না মাসির এই গল্পটা বলি, এই কারণের বিজ্ঞানসম্মত একটা কিন্তু কারণ আছে এর জন্য। এরপর বর্গ, তারপরে ওপরে আছে বর্গ বা অর্ডার, যাকে বলেছিলাম আমরা। কতগুলো গোত্র একত্র নিয়ে গঠিত হয় আমাদের এই বর্গ। কিছু সংখ্যক সাধারণ বৈশিষ্ট্য বহন করে এখানে। গোত্র কিছু সংখ্যক সাধারণ বৈশিষ্ট্য বহন করে কোনো গোত্রের অন্তর্ভুক্ত গণগুলোর তুলনায়, মানে যত আমরা উপর দিকে উঠছি আস্তে আস্তে। উদ্ভিদের ক্ষেত্রে এই উদাহরণগুলো একটু মনে রাখতে হবে তোমাকে। কনভলভিউলেসি, সোলেনেসি, এরা দুজন একসঙ্গে মিলিত হয়ে একটাই বর্গ তৈরি করেছে, যেটা হচ্ছে পলিওমোনিওলেসিস। এই নামটা মনে রাখতে হবে। তার মানে এই বর্গের মধ্যে কারা দুজন রয়েছে? কনভলভিউলেসি, সোলেনেসি। বুঝেছো? ফুলের বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এদের মধ্যে, এটা আমরা একটু মনে রাখবো একটু করে। প্রাণীদের ক্ষেত্রে যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, যেটা ফেলিডি এবং ক্যানিডি, এরা একটাই বর্গের মধ্যে আসছে। বর্গটার নাম হচ্ছে কার্নিভোরা, এই বর্গটার নাম। মানে কুকুরের আর বেড়াল যেটা বলছিলাম, ওদের কিন্তু বর্গটা এক, বুঝতে পারলে? বর্গটার নাম কার্নিভোরা, তারা কার্নিভোরাস টাইপের খাদ্যের যে বৈশিষ্ট্য বলবে। তার উপরে তাহলে কি আছে এরপরে? শ্রেণী, মানে ক্লাস, তাই তো? পরস্পর সম্পর্কযুক্ত একাধিক বর্গ নিয়ে গঠিত হয়েছে এটি। যেমন প্রাইমেটা আর কার্নিভোরা, এখানে দুটো এরকম আমি বর্গের কথা বললাম। এই দুটো বর্গ একসঙ্গে মিলিত হয়ে কি তৈরি করেছে? একটা ক্লাস তৈরি করেছে। ক্লাসটার নাম হচ্ছে কি? যেটা হচ্ছে তোমার ম্যামেলিয়া। এই দুটোকে মিলে, প্রাইমেটা আর কার্নিভোরাকে মিলে কি তৈরি হয়েছে? ম্যামেলিয়া ক্লাস। এটা আমরা একটু মনে রাখবো। এরপরে উপরে কি আসছে? পর্ব। হ্যাঁ, যেটা হচ্ছে ফাইলাম। আমরা সবসময় ইংলিশ গুলোকে মনে রাখবো এর সঙ্গে সঙ্গে। কতগুলো শ্রেণী একত্র হয়ে এই পর্ব গঠন করেছে। যেমন ফাইলামের মধ্যে আমি তোমায় করডাটা পর্বর কথা বলি। এই করডাটা পর্বর মধ্যে তুমি দেখবে মাছ আছে, উভচর আছে, সরীসৃপ আছে, পক্ষী আছে, স্তন্যপায়ী আছে, এতগুলো সবাই আছে, তাই না? এরা করডাটা পর্বের মধ্যে এসছে। এরা সবাই কেন এসছে? এদের মধ্যে নিশ্চয়ই কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, তাই, যেটা সবার পক্ষে কমন। সেটা হচ্ছে নোটোকট এবং প্রান্তীয় ফাঁপা স্থায়ুতন্ত্র থাকবার জন্য। এই জন্য এরা সবাই করডাটা, মানে এরা সব আলাদা আলাদা, দেখতে পাচ্ছ তো, কিন্তু এরা একই পর্বের মধ্যে এসছে। এরপর আমরা উদ্ভিদের ক্ষেত্রে আবার কিছু সাদৃশ্য বৈশিষ্ট্য সম্পন্ন শ্রেণী একত্রে গঠিত হয়ে বিভাগ গঠিত করেছে। আমরা অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম এইগুলো বলি। একদম টপ লেভেলে যদি চলে আসি, ওপরটা আসে কি? রাজ্য বা কিংডম। এর মধ্যে আমরা দুজনের কথা মনে আসে আমাদের, একটা হচ্ছে প্রাণী রাজ্য আর একটা হচ্ছে উদ্ভিদ রাজ্য। প্রাণী রাজ্য আর উদ্ভিদ রাজ্যের মধ্যে আমরা যদি দেখি এবারে, প্রাণী রাজ্যের মধ্যে তাহলে করডাটা আর নন করডাটা দুজনই আসছে, কিন্তু মানে দুজন আলাদা আলাদা কিন্তু মিলিত হয়ে একই রাজ্যের বা প্রাণী রাজ্যের অন্তর্ভুক্ত ওরা, রাইট? এখানে এই চারটা তোমাদের এনসিইআরটি বইতে দেওয়া হয়েছে। এই চারটে কিন্তু মুখস্থ রাখতে হবে। মানুষ, গৃহমাসী বা হাউস ফ্লাই বা ম্যাঙ্গো আর হুইট, এদের তোমাকে বিজ্ঞানসম্মত নাম প্রথম মনে রাখতে হচ্ছে। তারপর তারা গণ কি, গণটা তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, তার প্রথম পার্টটা গণ, তার পরের পার্টটা এখানে ধর প্রজাতির নামটা এসেই যাচ্ছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে তারা কোন বর্গ কোন শ্রেণীর মধ্যে পড়ে সেটাও একটু মনে রাখতে হবে। তাদের গোত্র, বর্গ, শ্রেণী এবং তার পর্ব, এগুলো সবই আলাদা আলাদা করে, এই চারটাই শুধু মনে রাখতে হবে। আর হয়তো তোমার বোর্ড লেভেলের প্রতি আরো অনেক ছিল, কিন্তু এখানে অত দরকার নেই। এইটুকুনি হলেই তুমি সব কোশ্চেন পেয়ে যাবে এখানে। এই হচ্ছে তোমার এই পুরো চ্যাপ্টারটা যেটা আমরা পড়লাম।